তবে অনেক সময় দেখা যায় এই আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করে। তো সেটা না হলেই ভালো। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে। তো আমি বলেছি যে অশান্তি যারা সৃষ্টি করে মাঝে মাঝে শান্তির জন্য শক্তি প্রয়োগ মাস্ট। তো সেটাও আমি করি। 29 মাসে আমি ডিএ দিয়ে দিয়েছি 29%, জাস্ট ইমাজিন। এরপরে তো এখন 33% চলছে। দাবি দেওয়ার প্রয়োজন হয় না। এখন তো ঘুম থেকে উঠে এই বিরোধী দলের এরা চিন্তা করে, আরে ইস্যু পাওয়া যাচ্ছে না, একটা ইস্যু খুঁজতে খুঁজতে দেখা যায় ইস্যুর সলভ আমরা করি ফেলি। আপনারা দেখেছেন এর মধ্যেও আমাদের যে একটু কিছুদিন আগে আপনারা সবাই জানেন, নাম আমি বললামই না। তো যখন যেটা হয়, আমাদের এই সরকার মানুষের জন্য কাজ করে, মানুষের সুযোগ সুবিধা ভোট দিয়েছেন এবং তার জন্য উই আর নাথিং বাট রিপ্রেজেন্টেটিভ অফ ইয়োর্স। এবং শুধু আপনাদের হয়ে কাজটা, আবার যেহেতু নেতা হিসেবে আপনারা তৈরি করেছেন, ক্লাসের মধ্যেও মনিটর যখন আগে ইলেকশন হতো, মনিটরের কাজ কি, যে স্টুডেন্টদের সম্পর্কে কথাবার্তা বলা, স্টুডেন্টদের। তো ছোট আকারেও কিন্তু এই ধরনের সংগঠনের রূপরেখা কিন্তু আমরা স্কুলেও আমরা করেছি। তো সেইভাবে আপনাদের কাছে আমাদের সরকার সবসময় প্রো পিপল, মানে মানব বান্ধব সরকার। আমরা কোনো জায়গার মধ্যে দেখবেন না যে একদম মানে কোনো জায়গার মধ্যে স্ট্রিক্ট করে আছি, না এটা করতেই হবে, সেরকম না। তবে অনেক সময় দেখা যায় এই আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করে। তো সেটা না হলেই ভালো। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে। তো আমি বলেছি যে অশান্তি যারা সৃষ্টি করে মাঝে মাঝে শান্তির জন্য শক্তি প্রয়োগ মাস্ট। তো সেটাও আমি করি, এটাকে কিন্তু কোনো অবস্থায় রাজ্যকে কোনো অবস্থায় সামনের দিকে প্রোগ্রেস করার মানে বাধা দেবে, সেটা কোনো অবস্থায় সহ্য করা হবে না। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আরবান যে 2.0 আমাকে সেক্রেটারি সাহেব বলছিলেন যে ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছে এই 2.0, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অমৃত যে প্রকল্প আছে সেটার মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে। তো এই যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0, সেখানে আমরা যে 20 আগরতলার এএমসি বাদ দিলে আরও 19টা নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আছে, এবং যতগুলো প্রকল্প আছে সবকটা কিন্তু আমরা গ্রাউন্ডেড করছি এখন, যাতে বাস্তবায়ন হয়। আপনারা শুনে খুশি হবেন, এখানে ওনারা প্রায়ই বলেন যে কতগুলো প্রকল্প, খালি মুখে বলেন, কিছু কাজের কাজ কিচ্ছু না, কিন্তু আমরা কিন্তু দেখিয়েছি, যা বলি তাই করি। আজকে আপনারা নাম শুনেছেন যে জ্যাকসন গেট। আমরা যখন ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম চিলড্রেন্স পার্কে, তখন এই জ্যাকসন গেটকে আমরা দেখেছি। সেই জ্যাকসন গেটে যখন বৃষ্টি হতো, তখন কিন্তু আমরা ওই জ্যাকসন গেটে আমরা দাঁড়িয়ে থাকতাম। এখন ওখানে এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট লেখা। তো জ্যাকসন গেট লেখা, তো এখন এর নেক্সট যে জেনারেশন, ওরা জানবেই না জ্যাকসন গেট কোথায়, কী কারণে। তো স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন 1927-এ যখন একটা গ্র্যান্ড গেটওয়ে বানানো হয়েছিল, এবং আমি যা পড়ছিলাম সেখানে দেখা গেল যে একজন যে চারমিনার গেট, তার অনুকরণে এই গেট এখানে বানানো হয়েছিল। এবং তার নাম হচ্ছে, আমি জানি না উনি কে, শ্রীনিবাস সাহা নামে একজন কন্ট্রাক্টর সেটা বানিয়েছিল। আমি পড়ছিলাম আজকে, এখানে যাবো যেহেতু এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমাকে জিজ্ঞেস করবে, আমি বললাম একটু আগের থেকে দেখে নিই। তো 1927-এ এটা তৈরি হয়েছিল। 1929-এ তখন যে বেঙ্গলের যিনি গভর্নর ছিলেন, সেই জ্যাকসন সাহেব, শ্রী ফ্রান্সিস স্ট্যানলি, তো 1929-এ যখন প্রথম যখন 1927 মহারাজা, লাস্ট যে মহারাজা ত্রিপুরার, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, তো উনি যখন রাজ্যাভিষেক পেলেন এবং প্রথম রাজ দরবার যখন উনি শুরু করেন, তখন উনাকে নিমন্ত্রণ করেন। তো আমরা তো এই পুরনো ইতিহাসকে আবার নতুনভাবে যাতে শুরু হয়, আজকে সেক্রেটারি সাহেবও ছিলেন, তো সেখানে আমরা বসে কিভাবে করা যাবে, গেটটা যাতে এত উঁচু হয় যাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন না হয়, কারণ অনেক সময় পুজো প্যান্ডেল ইত্যাদি যায় বড় গাড়ি। তো সেইভাবে দেখলাম কোন জায়গায় করা যায়। এটা আগে আখাউড়া যে খালটা ছিল তার উপরে ছিল, এখন সেটা করতে গেলে অসুবিধা হবে, সেখানে মানে একটু সরিয়ে
কিন্তু করব আমরা। তো এটাও সেলফি তোলার জন্য যাতে উপরে ব্যবস্থা করেন, এই যে দেখভাল, এবং ওনারা বলেছেন খুব অল্প সময়ে সেটা করা হবে।